এটা হলো আমাদের বাকি পার্ট এই অধ্যায়ের আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক এনার্জি। যে আমাদের বাকি পার্টটা আমরা শেষ করার চেষ্টা করব। আমাদের বেশ কতগুলো ম্যাথ আছে, সবগুলো আমরা বুঝে বুঝে শেষ করার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আমরা এর শুরুতেই যেটা বুঝতে হবে যে আমাদের কাছে এখানে দুইটা ভেসেল বা কন্টেনার আছে। দেখো, একটা হলো আমাদের যে এখানে যে গ্যাস মলিকিউলগুলো আছে, আমরা ধরে নিলাম এটা বলতেছে যে এখানে এটা হলো আনস্যাচুরেটেড এয়ার। এখানে যতগুলো এয়ার বা আমাদের গ্যাস মলিকুল থাকা দরকার ছিল, থাকতে পারতো, তার থেকে কম আছে। যেমন দেখো যে আনস্যাচুরেটেড যে আমাদের সলিউশন দেখছিলাম না কেমিস্ট্রিতে, যেখানে আমাদের যদি এখানে একটা গ্লাস হয়, এখানে যদি আমাদের যে একটা সলভেন্ট থাকে, হ্যাঁ সলভেন্ট থাকে, তাহলে যদি আমরা এখানে নির্দিষ্ট বা এখানে আমরা যদি কিছু পরিমাণ চিনি অ্যাড করি, সুগার অ্যাড করি, হ্যাঁ, তাহলে এখানে যে যদি সাপোজ 5 গ্রাম এখানে এটার ভিতরে চাইলে সলিউশন তৈরি করতে পারতো। 5 গ্রামের বেশি দিলে নিচে এখানে কনসেন্ট্রেটেড হয়ে যেত আর কি, হ্যাঁ। তাহলে যদি আমাদের এই 5 গ্রামের চেয়ে কম হয়, সাপোজ 3 গ্রাম যদি আমরা এখানে সুগার আমরা অ্যাড করি, তাহলে এইটা যে সলিউশন হবে সেটা হলো আমাদের আনস্যাচুরেটেড সলিউশন। আর এখানে চাইলে আমরা মোর ডিজলভ করতে পারবো আর কি, হ্যাঁ, মোর সুগার চাইলে আমরা ডিজলভ করতে পারবো। আর যেটা স্যাচুরেটেড সেটা হচ্ছে যে আমাদের রিচ দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি। 5 গ্রামই যদি আমরা এখান থেকে সুগার আমরা এখানে ইনপুট করি, এখানে সলভেন্টের ভিতরে দিই, তাহলে যেটা হবে আমাদের যে সলিউশনটা হবে সেটা হবে স্যাচুরেটেড সলিউশন। আর এটার সাথে আমরা আমাদের রিয়েলিটিটা আমরা অ্যানালজি দিয়ে চিন্তা করলাম যে রিয়েলিটি দেখো, রিয়েলিটি হচ্ছে এটা আমাদের স্যাচুরেটেড এয়ার, এটা আনস্যাচুরেটেড এয়ার। এখানে আমাদের চাইলে 10 গ্রাম এয়ার থাকতে পারে সাপোজ, আর এখানে আসতে আমাদের হয়তো 8 গ্রাম। যে এটা আমাদের আনস্যাচুরেটেড, এটা আমাদের স্যাচুরেটেড। ঠিক আছে, এখন যেটা বিষয় সেটা হলো কি ইকুয়েশন যেটা আছে সেটা হলো যে এয়ার প্রেশার সেটা হলো যে ড্রাই এয়ারের জন্য যে প্রেশার থাকবে, আর যে আমাদের ভ্যাপার বা বাষ্প, হ্যাঁ, ভ্যাপার গ্যাস যেটা থাকবে তার যে প্রেশার সেটা যদি সাম করি যেটা আসবে সেটা হলো আমাদের এয়ার প্রেশার হবে এখানে। তাহলে পি ইকুয়াল PATM, যেটা তোমার ড্রাই এয়ার, আর যেটা স্মল এফ দেখাচ্ছে সেটা হলো আমাদের ভ্যাপার প্রেশার। ঠিক আছে, আর এখানে যে এফ ইজ প্রপোর্শনাল টু এম ম্যাসে, ঠিক আছে, ম্যাস অফ ভ্যাপার, এই এফটা হলো আমাদের এমের প্রপোর্শনাল। ঠিক আছে, এটা আমাদের কি ইকুয়েশন গেল। আচ্ছা ঠিক আছে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড বুঝলাম। ঠিক আছে, এখন যদি আমরা একটু দেখি, আসো যে আমরা দেখব যে এখানে আছে, দেখো আমরা এখন হিউমিডিটি যেটা আছে এটা আমরা বুঝবো। এখন হিউমিডিটি আমাদের এখানে দুই প্রকার আলোচনা করা আছে আমাদের বইগুলোতে। একটা হলো যে অ্যাবসলিউট হিউমিডিটি, পরম আর্দ্রতা, আর একটা হলো যে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা। রিলেটিভ, হ্যাঁ, রিলেটিভ মানে কারো রেসপেক্টে যদি আমরা এটা মেজার করি আর কি, হ্যাঁ। যদি এখন এখানে দেখো অ্যাবসলিউট হিউমিডিটি যেটা আছে সেটা হলো যে ম্যাস অফ ভ্যাপার পার ইউনিট ভলিউম। আমরা যে বললাম যে এখানে যে আমাদের ভ্যাপার আছে বা বাষ্প আছে বা গ্যাস আছে, এইটা আমাদের ইউনিট ভলিউমে কতটুকু আছে, এটার যে গ্রামে যদি আমরা এটাকে এক্সপ্রেস করি, তাহলে কেজি পার মিটার কিউব হলে হচ্ছে আমাদের ইউনিট, হ্যাঁ। তাহলে এইটা হলো যে আমাদের দেখো বলা আছে 2 গ্রাম পার মিটার কিউব। যদি এটা আমাদের 10 মিটার কিউব হয়, এবারে যদি আমাদের মনে করো 20 গ্রাম আমাদের যদি ভ্যাপার গ্যাস থাকে, তাহলে আলটিমেটলি আমাদের m/v, তাহলে আমাদের যেটা হবে 20/10, 2 মিটার পার গ্রাম পার মিটার কিউব হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই কন্টেনার বা ভেসেলের ভিতরে 2 গ্রাম পার মিটার কিউব আছে, এটাই হলো আমাদের ম্যাস অফ ভ্যাপার পার ইউনিট ভলিউম। আর যদি রেশিও অফ প্রেজেন্ট ভ্যাপার ম্যাস টু ম্যাক্সিমাম ক্যাপাসিটি ম্যাস অ্যাট এ স্পেসিফিক টেম্পারেচার, দেখো আমরা একটু আগে দেখলাম স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড যেটা বোঝাচ্ছি যেখানে এখানে ম্যাক্সিমাম কতটুকু ভ্যাপার গ্যাস থাকতে পারে, তাই না, ভ্যাপার থাকতে পারে, সেই ব্যাপারটা ধরলাম যে আমাদের এখানে ম্যাক্সিমাম থাকতে পারে ক্যাপাসিটি হলো 10 কেজি। ঠিক আছে, 10 কেজি। আর আমাদের এখানে প্রেজেন্ট কন্টেন্ট যেটা আছে, প্রেজেন্ট ভ্যাপার যেটা আছে সেটা 7 কেজি। তাহলে আমাদের রিলেটিভ টু ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা আছে সেটার রেসপেক্টে যতটুকু হয়, যতটুকু আমাদের এখানে ব্যাপার আছে, ম্যাস আছে, সেটাই হলো আমাদের এখানে রিলেটিভ হিউমিডিটি। তাহলে আর দিয়ে আমরা রিলেটিভ আর থেকে আর নিয়ে আসছি এখানে। আর স্মল এমটা হলো যে আমাদের প্রেজেন্ট কন্টেন্ট, হ্যাঁ, প্রেজেন্ট কন্টেন্ট যেটা আছে। আর ক্যাপিটাল এমটা হলো আমাদের টোটাল ক্যাপাসিটি কত, সেটা হলো আমাদের এখানে রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে আমরা আসলে বিভিন্ন জিনিস, এইটার পার্সেন্টেজ দিয়ে আমরা বিভিন্ন জিনিস মেজার করতে পারি, হ্যাঁ। যেমন দেখো যে হোয়াই ইউজ রিলেটিভ হিউমিডিটি, আমরা কেন রিলেটিভ হিউমিডিটি ইউজ করি, কারণ দেখো আমাদের তো আসলে
যেটা অ্যাবসলিউট হিউমিডিটি লাগতেছে না, আমাদের লাগতেছে যে আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটির রেসপেক্টে কতটুকু প্রেজেন্ট কন্টেন্ট আমাদের আছে, আমাদের অ্যাটমসফিয়ারে আছে, গ্যাস আছে, ভেপার প্রেশার আছে। হ্যাঁ, এগুলো আমরা মেজার করার জন্য আমরা এই রিলেটিভ হিউমিডিটিকে ইউজ করি। হ্যাঁ, আচ্ছা আসো এখানে দেখো, এখন যে বিষয়টা এখানে সেটা হলো যে আমার টেম্পারেচার ভার্সাস ক্যাপাসিটি। টেম্পারেচার বাড়ালাম কমালাম, তাতে আমার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির কতটুকু চেঞ্জ হইলো আর কি, সেটা আমাদের এখান থেকে একটু বোঝা লাগবে। আসলে আমরা এখান থেকে একটু বুঝি আসলে কী বোঝাচ্ছে এখানে। দেখো এখানে একটা প্রথম যেটা এখানে দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে যে স্টেট এ কোল্ড অ্যান্ড স্যাচুরেটেড। হ্যাঁ, কোল্ড অ্যান্ড স্যাচুরেটেড। দেখো 20°C আছে টেম্পারেচার, আর এখানে আমাদের ক্যাপাসিটি হলো 10 কেজি। এখানে 10 কেজি ভ্যাপার থাকতে পারে, যেটা ম্যাচ 10 কেজি। আর আমাদের প্রেজেন্টও আছে, প্রেজেন্ট কন্টেন্ট হলো আমাদের 10 কেজি। তাহলে স্যাচুরেটেড আছে আবার 20°C। ওকে ফাইন। তাহলে আমাদের আরটা কীভাবে আমরা ডিফাইন মেজার করবো, সেটা হলো যে স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু 100%। তাহলে আমাদের স্মল 10/10 ইন্টু 100%। তাহলে আমরা বলতেছি এখানে আমাদের 100% স্যাচুরেটেড, ঠিক আছে। এটা হলো আর হলো আমাদের 100% রিলেটিভ হিউমিডিটি। এখন আমরা যেটা করলাম, টেম্পারেচার ইনক্রিজ করলাম, হিট অ্যাপ্লাই করলাম। যদি আমরা হিট অ্যাপ্লাই করি তাহলে আমাদের ক্যাপাসিটি এক্সপ্যান্স করে। হ্যাঁ, ক্যাপাসিটি এক্সপ্যান্ড করে। এখন দেখো ক্যাপাসিটি এক্সপ্যান্স টু 15 কেজি। আগে ছিল আমাদের ক্যাপাসিটি 10 কেজি। যখন আমরা টেম্পারেচার ইনক্রিজ করছি, তাহলে দেখো তো আমাদের এখানে যে গ্লাসের যে কন্টেনারটা আছে, কন্টেনার যেটা হবে আমাদের ভলিউমটা ইনক্রিজ করবে, তাই না। তাহলে আমাদের এখানে বেশি পরিমাণ গ্যাস থাকতে পারবে, ভ্যাপার থাকতে পারবে, গ্যাস থাকতে পারবে, ম্যাস থাকতে পারবে। তাহলে আলটিমেটলি বলতেছি, যদি আমাদের টেম্পারেচার ইনক্রিজ করা হয় তাহলে ক্যাপাসিটি আমাদের ইনক্রিজ করে। তাহলে আমরা যেহেতু 30°C নিয়ে আসলাম টেম্পারেচারটাকে, তাহলে এখন আমাদের যেটা হলো, আমাদের যে ক্যাপাসিটি সেটা এক্সপেন্স টু 15 কেজি হয়ে গেল। আগে থাকতে পারতো 10 কেজি, এখন থাকতে পারে 15 কেজি। তাহলে আমাদের এখানে প্রেজেন্ট আছে কত বলো তো? প্রেজেন্ট তো আমাদের 10 কেজি আছে, আমরা তো এক্সট্রা কোনো ভ্যাপার গ্যাস এখানে দেই নেই, তাই না। তাহলে আমাদের এখান থেকে আরও মেজার করতে পারবো। আর মেজার করলে কত হবে দেখো তো? আরটা তখন হবে স্মল এম বাই ক্যাপিটাল এম। স্মল এমটা হলো যে কতটুকু প্রেজেন্ট আছে, তাহলে 10, আর ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি 10/15 ইন্টু 100%। তাহলে যেটা হবে আমাদের 66%-এর কাছাকাছি আসবে, সেটা আমাদের আনস্যাচুরেটেড, তাই না। কারণ আমাদের ক্যাপাসিটির যতটুকু আছে ক্যাপাসিটির চেয়ে কম আছে, তাই না। কম পরিমাণ আমাদের ম্যাস আছে বা এখানে ভ্যাপার আছে। তাহলে এখন আসো আমাদের পরেরটা দেখি। এখন টেম্পারেচার অ্যান্ড ডিউ পয়েন্ট, তাপমাত্রা ও শিশিরাঙ্ক, এটা আমরা একটা জিনিস দেখব। তাহলে এখন দেখো যে আমাদের এই যে 30°C যেটা দেখছিলাম, তাই না, সেখানে দেখো আমাদের ধরলাম আমাদের এখন টেম্পারেচার 30°C। ওকে, এখন যেটা ধরো 30°C যদি হয়, তাহলে এটার আমাদের ক্যাপাসিটি হলো আমাদের 10 কেজি। এই কন্টেনারের বা এই যে কন্টেনারের যে আমাদের ম্যাস আছে, সেটা ক্যাপাসিটি চাইলে থাকতে পারবে আমাদের 10 কেজি। আর প্রেজেন্ট আছে আমাদের এই যে এই পর্যন্ত থাকতে পারবে 10 কেজি, কিন্তু আমাদের এখানে প্রেজেন্ট আছে 8 কেজি। তাহলে আমাদের আর কত হবে? 80% না, কারণ 8/10 ইন্টু 100%, 80%। এখন এটাকে কুলিং করলাম। কুলিং করলে কী হবে দেখো তো? আমাদের এইটা ছোটো হয়ে যাবে না? বলছিলাম কি, আমাদের ভলিউম কম হয়ে যায়, ছোটো হয়ে যায়। হ্যাঁ, এটা আমাদের ডিক্রিজ করবে, ভলিউম ডিক্রিজ করবে। তাহলে ডিক্রিজ করলো, কুলিং করলাম। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে কী করলাম? কুলিং করলাম। আমরা দেখলাম টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে আমাদের ক্যাপাসিটি বাড়ে, টেম্পারেচার কমাইলে ক্যাপাসিটি কমে। তাহলে আমাদের টেম্পারেচার যখন কমাইছি, কুলিং করলাম, তখন আমাদের ক্যাপাসিটি কমে গেছে, ঠিক আছে, কমে গেছে। তাহলে যখন কমে গেছে তখন আমাদের ধরলাম যে কুলিং করার পরে 20°C চলে আসে, 20°C। আর 20°C আমাদের প্রেজেন্ট তো আমাদের ছিল 8 কেজি, তাই না। আর আমাদের ক্যাপাসিটি যেটা ছিল আগে 10 কেজি ছিল, সেখান থেকে ডাউন হয়ে কত কেজি হয়ে গেল? 8 কেজি হয়ে গেল না? কমে গেছে, ছোটো হয়ে গেছে। তাহলে এখন দেখো তো, ক্যাপাসিটিও 8 কেজি, প্রেজেন্ট আছেও 8 কেজি। তাহলে আমাদের আলটিমেটলি এটার থেকে ছোটো হয়ে গেছে এক। দ্বিতীয়ত হলো যে আমাদের ক্যাপাসিটি আর প্রেজেন্ট যেটা সমান হয়ে গেছে। এখান থেকে আর কত লেখা যায় দেখো তো? 8/8 100%। তাহলে আমাদের 100% হচ্ছে না এখানে বলো তো ক্যাপাসিটিটা, মানে আমাদের রিলেটিভ হিউমিডিটিটা 100% হচ্ছে এখানে, ঠিক আছে। এখন যেটা হলো, আমরা এই যে টেম্পারেচারে আমাদের ক্যাপাসিটি আর প্রেজেন্ট যে আমাদের ম্যাস ছিল বা ভ্যাপার ছিল, সেটা ইকুয়াল হবে, তখন আমরা সেই টেম্পারেচারকে বলবো ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক। ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক, দ্য এক্স্যাক্ট টেম্পারেচার হোয়ার শ্রিঙ্কিং ক্যাপাসিটি ইকুয়ালস দ্য প্রেজেন্ট ভ্যাপার। ওকে, তাহলে আমাদের যে ক্যাপাসিটি আর প্রেজেন্ট ভ্যাপারটা এটা ইকুয়াল যখন হবে যে টেম্পারেচারে, সেটাই হলো আমাদের ডিউ পয়েন্ট। আবার এখন দেখো, কুলিং তো আমরা থামাইনি, আবার কুলিং করলাম। কুলিং করার পরে দেখো 4 নাম্বার যেটা হলো আমাদের 15°C হয়ে গেল। 15°C যদি হয়ে যায়, তাহলে দেখো তো আমাদের ক্যাপাসিটি আরও কমবে না?
টেম্পারেচার যদি আমরা কমাই ক্যাপাসিটি আরও কমবে না? তাহলে দেখো আমাদের প্রেজেন্ট তো 8 কেজি আছে, আমাদের ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি হয়ে গেছে 6 কেজি, আরও ছোটো হয়ে গেছে না? দেখো তো ভলিউম কমে গেছে, ম্যাস থাকার পসিবিলিটি কমে গেছে, ক্যাপাসিটি কমে গেছে। যদি ক্যাপাসিটি কমে যায় তাহলে 2 কেজি এক্সেস ড্রপস হবে না? আমাদের বাকি যে 2 কেজি আছে, 8 কেজি আমাদের প্রেজেন্ট আছে, 6 কেজি আমাদের ক্যাপাসিটি, তাহলে ওভার আছে না? ওভার স্যাচুরেটেড। তাহলে বাকি যে 2 কেজি আছে সেটা আমাদের কী হবে? সেটা আমাদের এখানে কনসেন্ট্রেটেড হবে বা নিচে মনে করো তোমার এটা পড়ে যাবে আর কি। তাহলে এটা আমাদের এখান থেকে বের করে দিতে পারি। তাহলে 2 কেজি এক্সেস ড্রপস অ্যাজ এ ডিউ। তাহলে আমাদের যেটা হয়, এটা তো আমরা জাস্ট একটা বটল বা একটা কন্টেনার দিয়ে চিন্তা করছি। যদি আমরা আমাদের অ্যাটমসফিয়ার নিয়ে চিন্তা করি তাহলে যেটা হবে, এগুলো আমাদের মনে করো আমাদের অ্যাটমসফিয়ারে এগুলো আছে যে আমাদের 8 কেজিও আছে ক্যাপাসিটি আর প্রেজেন্ট আছেও 8 কেজি। যখন আমাদের টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে, বাকি 2 কেজি বৃষ্টির মাধ্যমে চলে আসবে, শিশির অঙ্ক ড্রপ করবে, ঠিক আছে? শিশির ড্রপ করে না আমরা বলি না মাঠ ভিজা ভিজা আছে, রাতের বেলা দেখি যে ঘুম থেকে উঠে দেখি যে মাঠ রাতের দিকে দেখা যায় যে মাঠ ভেজা, তাই না? ওটা কী হয়েছে, শিশির অঙ্কগুলো মাটিতে এসে পড়ছে, বিষয়টা এইটাই। আচ্ছা ঠিক আছে, আমরা এটা বুঝতে পারলাম আশা করি। এখন দেখা যাচ্ছে ফর্মুলাস ফর রিলেটিভ হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা যেটা আছে এটা নির্ণয় করার জন্য আমাদের যে ফর্মুলাগুলো আছে, দেখো ম্যাস রেশিও, ম্যাস এত করে আমরা ম্যাস দিয়ে করলাম না, প্রেজেন্ট ভ্যাপার ম্যাস, হ্যাঁ, যেটা হলো আমাদের স্মল এম, আর ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ম্যাস অ্যাট দ্যাট টেম্পারেচার, ঠিক আছে? আবার দেখো স্মল এফ বাই ক্যাপিটাল এফ, এটা হইতে পারে। স্মল এফটা কি? প্রেজেন্ট ভ্যাপার প্রেশার আর স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অ্যাট দ্যাট টেম্পারেচার। তাহলে দেখো তো এই এফটা আমাদের কি? এফটা হলো আমাদের ম্যাক্সিমাম যেটা থাকতে পারে, তাই না? ম্যাক্সিমাম যেটা আমাদের এখানে থাকতে পারে সেটা হলো আমাদের স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার, আর প্রেজেন্ট ভ্যাপার প্রেশার যেটা আছে সেটা হলো আমাদের স্মল এফ। এখন দেখো এইখান থেকে চাইলে আমরা একটা কোড ডেফিনেশন আসতে পারি, সেটা হচ্ছে দেখো স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট আর বাই স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অ্যাট এয়ার টেম্পারেচার ইন্টু 100%। আমরা একটা জিনিস এখান থেকে একটু খেয়াল করে আসো, আমরা একটা জিনিস এখানে খেয়াল করি, সেটা হচ্ছে যে একটু মুছে নেই, দাঁড়াও। তাহলে আমার একটা জিনিস দেখো যে আমাদের আরটা হলো যে স্মল এফ বাই ক্যাপিটাল এফ, ক্যাপিটাল এফ। এখন এইখানে যে বলছে কোর কনসেপ্টে যে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট, তাহলে দেখো তো স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার যেটা আছে আমরা ক্যাপাসিটি নিয়েই দেখি যে আমাদের মনে করো আমরা যে কোনো টাইমে আমরা এটা বের করব। সাপোজ দেখো আমাদের এই যখন 30 ডিগ্রি সেলসিয়াস তখন আমরা আটটা বের করব, ঠিক আছে? আটটা বের করবো, তখন আমরা 8 কেজি বাই 10 কেজি দিয়ে বের করে ফেললাম। এখানে কী হলো, এম দিয়েই করলাম আর কি, এম স্মল এম বাই ক্যাপিটাল এম, 8 কেজি বাই 10 কেজি দিয়ে বের করে ফেললাম, ঠিক আছে? এখন এখানে যেটা বলছে যে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট, ঠিক আছে? আমরা বলছিলাম যে এফটা আবার এম এর প্রপোর্শনাল, আমরা আগের পৃষ্ঠায় দেখে আসছি এম এর প্রপোর্শনাল, তাহলে এফ যা এমও তা, তাহলে আমরা চাইলে এফ ইকুয়াল কি লিখতে পারি? এফ ইকুয়াল কে এম লিখতে পারি না, আবার কে ক্যাপিটাল এম লিখতে পারি, তাহলে কে বাদ দেওয়া যায় আলটিমেটলি, তাই না? তাহলে আমরা এটাই চাইলে রাখতে পারি, এখানে আপাতত এটাই রাখি। তাহলে এখন দেখো যখন স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট, তাহলে দেখো তো স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার যেটা আছে সেটা হলো কি, যখন আমাদের ডিউ পয়েন্টে চলে আসে, ডিউ পয়েন্ট মানে কি, যে টেম্পারেচারে দ্য এক্সাক্ট টেম্পারেচার হোয়ার সিঙ্কিং ক্যাপাসিটি ইকুয়ালস দ্য প্রেজেন্ট ভেপার, তাহলে আমাদের এখানে যখন ক্যাপাসিটি আর প্রেজেন্ট ভেপারটা আমাদের সিমিলার হবে আর কি, সেইটা, ঠিক আছে? তাহলে আমাদের সেটাই এখানে বলছে যে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট, তো ডিউ পয়েন্টে আমাদের স্যাচুরেটেড ভ্যাপার প্রেশারটা কত, যেটা আমাদের প্রেজেন্ট আছে সেটা না 8 কেজি, 8 কেজি তো, তাহলে আমরা এটা স্যাচুরেটেড সময় এটা তো 8 কেজি তো, তাই না? তাহলে চাইলে আমরা যখন ডিউ পয়েন্টে আমাদের প্রেজেন্ট আছে, হ্যাঁ, ডিউ পয়েন্টে আমাদের যে ক্যাপাসিটি, হ্যাঁ, ডিউ পয়েন্টে আমাদের যে ক্যাপাসিটি, ডিউ পয়েন্টে যে আমাদের যে ক্যাপাসিটি 8 কেজি, আর আমাদের এখানে যেটা আছে প্রেজেন্ট, হ্যাঁ, প্রেজেন্ট যেটা আছে, আর আমাদের ক্যাপাসিটি যেটা আছে ক্যাপাসিটি, দেখো যখন আমাদের টেম্পারেচার থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তখন আমাদের ক্যাপাসিটি কত, 10 কেজি না, 10 কেজি না, 10 কেজি, আর আমাদের প্রেজেন্ট আছে 8 কেজি। আবার ডিউ পয়েন্টে যতটুকু প্রেজেন্ট আছে আর স্যাচুরেটেড হইতে যতটুকু ক্যাপাসিটি লাগবে সেম না, ইকুয়াল না, 8 কেজি ইকুয়াল 8 কেজি, মানে এই 8 কেজিও যা প্রেজেন্ট যা আছে আর ক্যাপাসিটি দুটোই সেম, তাহলে চাইলে আমরা এখানে 8 বসাইতে পারি, ইকুয়াল হবে আমাদের 80%, যেটা হলো আমাদের এইটা। এখন আমরা কিছু ম্যাথ করলে বেশি ক্লিয়ার হবে। আমরা আরেকটা জিনিস একটু দেখে আসো।
আরেকটা হলো আমরা কিছুটা পিস নিয়ে যাবো। এটা চাইলে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝা যায়। হ্যাঁ, যে মনে করো কি হয়েছে যে আমাদের যখন 30°C ছিল, আমাদের ওই কন্টেনারে কী ছিল, এই কন্টেনারে ছিল আমাদের ক্যাপাসিটি ছিল আমাদের 10 কেজি, আর আমাদের প্রেজেন্ট ছিল 8 কেজি। ঠিক আছে, 8 কেজি। তাহলে আমরা যদি আমাদের কাছে এই প্রেজেন্ট যেটা দেওয়া আছে সেটা যদি না দেওয়া থাকে, না দেওয়া আছে, দেওয়া নাই আর কি, ঠিক আছে, নট গিভেন, কিন্তু আমাদের দেওয়া আছে হলো যে যখন ডিউ পয়েন্ট হ্যাঁ ডিউ পয়েন্ট, তখন ক্যাপাসিটি দেওয়া আছে স্যাচুরেটেড ক্যাপাসিটি। ঠিক আছে, স্যাচুরেটেড ক্যাপাসিটি মানে কি, যে দেখো ওর প্রেজেন্ট যা আছে, আর যেহেতু আমাদের ডিউ পয়েন্ট কি 30°C থেকে অবশ্যই কম হবে, ক্যাপাসিটি কমতে হবে না, স্যাচুরেটেড হইতে হলে কমতে হবে। ধরুন 20°C আমাদের এখানে ডিউ পয়েন্ট, তাহলে আমাদের ক্যাপাসিটি 8 কেজি হয়ে গেল না। যদি এখন আমাদের বলে দেয় যে ক্যাপাসিটি, হ্যাঁ যদি বলে দেয় আমাদের এখানে দেখো স্যাচুরেটেড, মনে করো এখানে বলে দিল স্যাচুরেটেড ভেপার প্রেশার অথবা ভেপার ম্যাস, স্যাচুরেটেড ভেপার ম্যাস অ্যাট ডিউ পয়েন্ট। ঠিক আছে, মানে কি এখানে তোমার ক্যাপাসিটি বলে দেওয়া আছে, তাহলে আমাদের এটা নট গিভেন, 8 কেজি দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে কি এই যে আমাদের ডিউ পয়েন্টে ক্যাপাসিটি দেওয়া আছে। ঠিক আছে, ভেপার ম্যাস, তাহলে যেহেতু স্যাচুরেটেড তাহলে প্রেজেন্ট যা আর ক্যাপাসিটিও সেম না ডিউ পয়েন্টের ক্ষেত্রে। ডিউ পয়েন্ট যদি হয়, ডিউ পয়েন্টে স্যাচুরেটেড বলছে ভেপার ম্যাস বা ভেপার প্রেশার, তাহলে আমার ক্যাপাসিটি যেটা আছে, স্যাচুরেটেড মানে কি যতটুকু ক্যাপাসিটি ততটুকু প্রেজেন্ট আছে না। তাহলে আমাদের বলছে 30°C আর বের করো, তাহলে আর কী হবে স্মল এম বাই ক্যাপিটাল এম অথবা স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। ঠিক আছে, ইন্টু 100%। তাহলে আমাদের বলো যে আমাদের 30°C সময় ক্যাপিটাল এমটা কত, 10 কেজি না, 10 কেজি। আর এখানে স্মল এম তো এখানে দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে কি, দেওয়া আছে স্যাচুরেটেড ভেপার ম্যাস অর ভেপার গ্যাস অ্যাট ডিউ পয়েন্ট, ভেপার ম্যাস অথবা ভেপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্টে দেওয়া আছে। তো বলতো 8 কেজি, এটা তো সিমিলার না, দুইটাই সেম, প্রেজেন্ট যা আর ক্যাপাসিটি দুইটা সমান হবে। তাহলে আলটিমেটলি আমাদের 8 কেজি প্রেজেন্ট আছে না, বলো ভাইয়া, প্রেজেন্ট আছে। তাহলে আমরা চাইলে এখানে স্মল এমের জায়গায় 8 কেজি বসাইতে পারি, তাহলে এখানে আলটিমেটলি আমাদের 80%। ঠিক আছে, তাহলে অ্যাট টেম্পারেচার, এটা হলো অ্যাট টেম্পারেচার। হ্যাঁ, অ্যাট টেম্পারেচার। ঠিক আছে, অ্যাট টেম্পারেচার, অ্যাট টেম্পারেচার। তাহলে এটা আমরা চাইলে এটা এই ফর্মুলাটাকে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, বলতে পারি যেটা মনে করে দেখো, যা স্যাচুরেটেড ভেপার ম্যাস অথবা প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট, এটা হলো আমাদের স্মল এম অথবা এফ, তাই না, স্মল এম অথবা এফ। আর আমরা নিচে লিখতে পারি, যে আমাদের এখানে দেখো যদি আমাদের স্যাচুরেটেড হইতো এখানে দেখো যদি আমাদের এই যে 30°C ছিল, যদি আমাদের এটা স্যাচুরেটেড হইতো তাহলে আমাদের বলতো প্রেজেন্ট কত থাকা লাগতো, অবভিয়াসলি 10 কেজি না, 10 কেজি থাকা লাগতো। এই 10 কেজিকে আমরা নিচে ভাগ করে দিব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে স্যাচুরেটেড ভেপার ম্যাস অথবা প্রেশার, অ্যাট টেম্পারেচার, যতটা বলবে আর কি। ঠিক আছে, অ্যাট এয়ার টেম্পারেচার, ডিউ পয়েন্ট লিখলাম ওপরটা, নিচে লিখলে এয়ার টেম্পারেচার। তাহলে আমাদের দেখো তো স্যাচুরেটেড হইতে হলে আমাদের ভেপার প্রেশার ম্যাস কতটুকু থাকা লাগতো, 10। আর এখানে দেখো তো স্যাচুরেটেড হইতে হলে আমাদের কতটুকু থাকা লাগতো, 8। ক্যাপাসিটি কমে যাবে না, ডিউ পয়েন্টের ক্যাপাসিটি কমে গেল 8, তাহলে 8/10 ইন্টু 100%, তাহলে আমরা পেয়ে গেলাম না 80%। ঠিক আছে, এইটাই আর কি। আসো আমরা একটা ম্যাথ করি, তারপরে আমরা পরে এসে যাব।
এখানে কী আছে দেখো, হোয়াট ইজ দ্য ডিউ পয়েন্ট। এই যে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে বা একটা চার্ট দেওয়া আছে, সেটা হলো দেখো যে যখন আমাদের 40 ডিগ্রি সেলসিয়াস তখন ক্যাপাসিটি আমাদের 100 গ্রাম পার মিটার কিউব, হ্যাঁ, আর প্রেজেন্ট ভ্যাপার আছে আমাদের 70 গ্রাম পার মিটার। তাহলে বলো ক্যাপাসিটির চেয়ে 70 তাহলে কম আছে না, তাহলে আনস্যাচুরেটেড না, আনস্যাচুরেটেড। তাহলে এখন দেখো এইখান আবার যখন 35 ডিগ্রি সেলসিয়াস হয়েছে তখন আমাদের ক্যাপাসিটি কমবে, টেম্পারেচার কমলে ক্যাপাসিটি কমে, যেটা 90 ডিগ্রি হয়ে গেল, আর আমার প্রেজেন্ট যেটা আছে এটা 70-তে থাকবে, তাহলে এটাও তখনও আনস্যাচুরেটেডে আছে। আবার যখন 30 ডিগ্রি সেলসিয়াস তখন আমাদের 80 গ্রাম ক্যাপাসিটি আছে 70 গ্রাম, তাহলে এটাও আনস্যাচুরেটেড। আবার দেখো যখন আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তখন আমাদের ক্যাপাসিটি 70 গ্রাম পার মিটার কিউব, আর প্রেজেন্টটাও আছে আমাদের 70 গ্রাম পার মিটার কিউব। তাহলে বলো তো যেই টেম্পারেচারে আমাদের ক্যাপাসিটি আর প্রেজেন্ট ভ্যাপার গ্যাস বা ভ্যাপার প্রেশার অথবা ম্যাস সমান হচ্ছে, সে ইকুয়াল হচ্ছে, সেটাকে আমরা কী বলতেছি, ডিউ পয়েন্ট না, ডিউ পয়েন্ট। তাহলে হোয়াট ইজ দ্য ডিউ পয়েন্ট, তাহলে ডিউ পয়েন্ট অবশ্যই হবে আমাদের কত, 25 ডিগ্রি সেলসিয়াস না ভাইয়া, 25 ডিগ্রি সেলসিয়াস। বলছে হোয়াট ইজ দ্য রিলেটিভ হিউমিডিটি এট 30 ডিগ্রি সেলসিয়াস, বলছে 30 ডিগ্রি সেলসিয়াসে আমাদের রিলেটিভ হিউমিডিটি কত। তাহলে আমাদের কী করতে হবে, আমরা যেহেতু ইজিলি আমরা জানি যে আমাদের যতটুকু প্রেজেন্ট আছে, তাই না, প্রেজেন্ট 30 ডিগ্রি প্রেজেন্ট আছে কত, 70, আর থাকতে পারতে কত, ক্যাপাসিটি আছে 80 × 100 না, তাই না, 100। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি, তাহলে আমাদের কোশ্চেন 2 অ্যান্সার হবে কত হবে, 70/80 × 100%, ঠিক আছে। তাহলে যেটা আসে এটা আমাদের অ্যান্সার হবে, তাহলে আমাদের হবে 87.5, 87.5%, ঠিক আছে, 87.5%। এখন দেখো ভাইয়া, যেটা এখানে যদি আমরা বলতো যে 40 ডিগ্রি সেলসিয়াসে আমাদের রিলেটিভ হিউমিডিটি কত আর কত, তাহলে কত হইতে বলো তো, 70 বাই প্রেজেন্ট বাই টোটাল ক্যাপাসিটি 100, তাহলে 70% হইতো না, 70% হইতো, ঠিক আছে। এখানে কত হইতো, 70/90, ঠিক আছে। এখানে যেটা হয়তো 70/80, এখানে দেখো 100% হইতো না। যেই ডিউ পয়েন্টে তাহলে আমাদের কী হয় বলতো, রিলেটিভ হিউমিডিটিটা হয় 100% হয়, ঠিক আছে। আর দেখো যখন আমাদের এখানে আরও কমছে টেম্পারেচার তখন আমাদের ক্যাপাসিটি আরও কমে গেছে না, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রেজেন্ট ছিল 70 গ্রাম, যখন আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস হয়েছে তখনও আমাদের স্যাচুরেটেডে আছে, বাকি যে 10 গ্রাম এখানে শিশির অথবা বৃষ্টি হিসাবে, রেইন হিসাবে এটা আমাদের চলে গেছে আর কি, হ্যাঁ। তাহলে আমাদের এখন প্রেজেন্ট 60 গ্রাম, যখন আমাদের 15 ডিগ্রি সেলসিয়াস তখনও ক্যাপাসিটি আরও কমে গেছে 50 কেজি পার মিটার কিউব, গ্রাম পার মিটার কিউব, আর বাকি যে 10 গ্রাম আছে সেটা আমাদের কত হয়েছে, এই যে শিশির অঙ্ক অথবা ওই বৃষ্টি হিসাবে এখান থেকে চলে গেছে, ঠিক আছে। সেটাই আমাদের বলছে যে হোয়াট পার্সেন্টেজ অফ ভ্যাপার উইল কনডেন্স অ্যাট 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কতটুকু আমাদের এখানে আমাদের ঘনীভূত হবে, হ্যাঁ, কনডেন্সড হবে। তাহলে আমরা কতটুকু দেখো তো, 15 ডিগ্রি সেলসিয়াস বলছে না, তাহলে 15 ডিগ্রি সেলসিয়াসে দেখো তো আমাদের প্রেজেন্ট ছিল 70 গ্রাম, আমাদের 15 ডিগ্রি সেলসিয়াস আছে 50 গ্রাম, তাহলে আমাদের 20 গ্রাম কনডেন্সড হয়েছে না। তাহলে আমাদের যদি আমরা এখানে যদি আমরা পার্সেন্টেজ বের করি তাহলে আমাদের কতটুকু ছিল, আগে ছিল আমাদের 70 আর আমাদের কনডেন্স হচ্ছে 20 গ্রাম, তাহলে ইন্টু 100%, এটি হলো আমাদের পার্সেন্টেজ, 28.57% আসবে, ঠিক আছে। আচ্ছা আসো পরের এখানে, এখানে আমাদের ফর্মুলাগুলো দেখো যে রিলেটিভ হিউমিডিটি আর ইজ ডিফাইন্ড বাই 3 প্রপোর্শনাল স্টেটস। চাইলে আমাদের এখানে প্রেশার দিয়েও আমরা দেখাতে পারবো যে স্মল এফ বাই ক্যাপিটাল এফ × 100%, ম্যাস দিয়ে বলতে পারবো কারণ আমাদের এফটা আর ম্যাসটা সেটা হলে আমাদের কি প্রপোর্শনাল না, তাহলে আমাদের চাইলে এখানে এম দিয়েও দেখাতে পারতেছি, ম্যাস দিয়েও দেখাতে পারতেছি। আবার দেখো যে রো ইকুয়াল m/v, তাহলে রো আবার এম এর প্রপোর্শনাল না, তাহলে চাইলে আমাদের এখানে রো যেটা ডেন্সিটি সেটা আমরা চাইলে এখান থেকে দেখাতে পারবো, যেটা তোমার তোমার রো বাই রো নট দিয়ে আমরা চাইলে এখানে ডিফাইন করতে পারি আর কি, ঠিক আছে। তাহলে আমাদের দেখো যে এয়ার টেম্পারেচার স্টেট, বায়ুর তাপমাত্রা, সেখানে আমাদের কি ম্যাক্সিমাম ক্যাপাসিটি সম্পৃক্ত, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি বা স্যাচুরেটেড, ডিফাইন্স ক্যাপিটাল এফ, ক্যাপিটাল এম আর রো নট। আর ডিউ পয়েন্ট স্টেটে কী আছে দেখো তো, শিরাঙ্ক যেটা আছে ডিউ পয়েন্ট স্টেটে সেটা হলো আমাদের স্মল এফ, স্মল এম আর রো, যেটা আমাদের এটাও স্যাচুরেটেড কিন্তু, ঠিক আছে, এটা স্যাচুরেটেড। আসো আমরা একটা এখানে ম্যাথ করি, আসো
ঠিক আছে, আসো আমরা ম্যাথ করি। এখানে একটা জিনিস দেখো কী বলছে, কিছু টাইপ দেওয়া আছে আর কি। হ্যাঁ, টাইপ দেওয়া আছে, আমরা এইভাবে করবো, সমস্যা নেই। আসো টাইপ করলে আমরা ম্যাথগুলো করি, আমরা বুঝতে পারবো। এখন দেখো কী বলছে যে অন ডে ডিউ পয়েন্ট ইজ 8.5 ডিগ্রি সেলসিয়াস। ডিউ পয়েন্ট কোনটা সেটা আমরা তো বুঝতেছি। অ্যান্ড এয়ার টেম্পারেচার ইজ 18.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন এয়ার টেম্পারেচার আমরা বুঝতেছি, তাহলে বলছি রিলেটিভ হিউমিডিটি কত। হ্যাঁ, আমাদের এখানে ডাটা দেওয়া আছে, সেটা হলো 8 ডিগ্রি সেলসিয়াসে আমাদের প্রেশারটা হলো আমাদের অ্যাটমসফিয়ারিক এটিএম প্রেশার দেওয়া আছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার। আর এখানে দেখো এটা আমাদের 8.04 মিলিমিটার, হ্যাঁ মিলিমিটার তোমার পারদ চাপ দেওয়া আছে আর কি, মার্কারি। আবার 8.619 ডিগ্রি সেলসিয়াসে 18 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস। এখন একটা জিনিস হলো তোমার আর রিলেটিভ হিউমিডিটি বের করতে হলে কী লাগে হলো দেখো, তখন তোমার লাগে আর ইকুয়াল স্মল এফ বাই ক্যাপিটাল এফ। তোমার এই এফ স্মল এফটা কি, তোমার প্রেশার, হ্যাঁ প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট, তাই না, ডিউ পয়েন্ট। স্যাচুরেটেড প্রেশার, আলটিমেটলি স্যাচুরেটেড প্রেশার লিখতে পারো, স্যাচুরেটেড প্রেশার। আর এই ক্যাপিটাল এফটা কি, স্যাচুরেটেড প্রেশার অ্যাট এয়ার টেম্পারেচার। তাহলে দেখো তো আমাদের এখানে ডিউ পয়েন্ট কত, ডিউ পয়েন্ট দেওয়া আছে 8.5 ডিগ্রি সেলসিয়াস, তাই না, 8.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের 8.5 ডিগ্রি সেলসিয়াসে আমাদের এখান থেকে কী বের করতে হবে, এখান থেকে আমাদের প্রেশারটা বের করতে হবে। তাহলে দেখো তো এখানে আমাদের দেওয়া আছে 8 ডিগ্রি সেলসিয়াসের জন্য আর 9 ডিগ্রি সেলসিয়াসের জন্য, 8.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য দেওয়া নেই। তাহলে আমরা এটা কী করবো, এখানে দেখো যখন আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্সের জন্য আমাদের প্রেশারটা কতটুকু বেড়ে যায় দেখো তো, 9 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, দেখো তো না 8 থেকে যখন 9 ডিগ্রি সেলসিয়াস হয় তখন আমাদের প্রেশারটা বেড়ে যাচ্ছে হলো 0.61 মাইনাস 0.04 না মিলিমিটার মার্কারি, তাই না। এতটুকু আমাদের 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের এইটা চেঞ্জ হয়, তাই না। তাহলে আমাদের যদি 0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য চেঞ্জ বের করা লাগতো, তাহলে কতটুকু বের করতাম, 0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করতে হলে আমাদের 0.61 মাইনাস 0.04/2 করতে হইতো না। আচ্ছা আমরা একটা পেজ এখান থেকে নিই, তাহলে আমাদের জন্য ইজি হবে। আচ্ছা আসো, তাহলে আমাদের 8 ডিগ্রি সেলসিয়াস ছিল, আবার 9 ডিগ্রি সেলসিয়াস ছিল। তাহলে এখানে একটা তোমার প্রেশার দেওয়া আছে 8.04 মিলিমিটার পারদ চাপ, আবার এখানে তোমার দেওয়া আছে 8.61 মিলিমিটার মার্কারি। আচ্ছা তাহলে এখানে আবার ডিফারেন্সটা কত, 0.61 মাইনাস 0.04 মিলিমিটার। ঠিক আছে, যদি এটা হয় তাহলে আমাদের এটা তো 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য চেঞ্জ হচ্ছে, 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য। ঠিক আছে, যদি আমাদের 0.5 ডিগ্রির জন্য বের করতাম তাহলে কী করতাম, তাহলে জাস্ট 2 দিয়ে ডিভাইড করলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না। 5 ডিগ্রির জন্য ডিফারেন্স কত হবে, তাহলে আমাদের যেটা হবে 0.61 মাইনাস 0.04, এটাতে আমরা ডিভাইড করবো না, হচ্ছে 2 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে আমাদের ভ্যালুটা কত আসবে আমি একটু দেখিয়ে বলতেছি, সেটা হচ্ছে দেখো 8.2 দিয়ে ডিভাইড করবো। আচ্ছা আচ্ছা 0.61 মাইনাস 0.04, বা এখানে চাইলে 8.61 মাইনাস 8.04 লিখতে পারতাম। তাহলে 8.61 মাইনাস 8.04/2 না, তাহলে আমাদের 8.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত হবে, 8.04 ছিল আমাদের 8 ডিগ্রি সেলসিয়াসে, আবার এই 0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের কিছুটা ইনক্রিজ করছে না। দেখো তো টেম্পারেচার বাড়লে আমাদের প্রেশারটা ইনক্রিজ করতেছে, তাহলে আমাদের 8 ডিগ্রি সেলসিয়াস যেটা ছিল, 8 ডিগ্রি সেলসিয়াসে যেটা আমাদের প্রেশার ছিল, আমাদের 8.5-এ তার থেকে একটু বাড়বে। কতটুকু বাড়বে সেটা আমরা এখান থেকে হিসাব করে ফেলছি, 8.61 মাইনাস 8.04/2।
ঠিক আছে, অথবা তুমি চাইলে ইন্টু 0.5 লিখতে পারো। ঠিক আছে, তো যেটা আসবে এটা আমাদের 8.5-এর জন্য পেয়ে গেলাম, তাই না? 8.5-এর জন্য পেয়ে গেলাম, যেটার ভ্যালু এটা থাকলো। এখন আসো আবার যখন আমাদের এই যে ক্যাপিটাল এফটা মানে ছিল স্যাচুরেটেড প্রেশার অ্যাট এয়ার টেম্পারেচারে দেখো 8.4 ডিগ্রি সেলসিয়াস, সেটা আমাদের বের করতে হবে। তো দেখো যখন 18 ডিগ্রি সেলসিয়াস 9 ডিগ্রি সেলসিয়াসের জন্য দেওয়া আছে, কিন্তু 18.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য দেওয়া নেই, তাহলে আমরা কী করবো? 18 ডিগ্রি সেলসিয়াসের জন্য হলো আমাদের এখানে দেখো 15.46 মিলিমিটার ইঞ্চি। আবার দেখো 9 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের 16.34 মিলিমিটার ইঞ্চি। তাহলে আমরা দেখো তো এখানে আমাদের ডিফারেন্সটা বের করব, আর এটা হলো 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য ডিফারেন্স বের করব। তাহলে আমাদের ডিফারেন্সটা হবে 16.34 মাইনাস 15.46। হ্যাঁ, আমরা চাচ্ছি যে 18.4, তো আমাদের 18.4 না, তাহলে আমাদের 0.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করব কতটুকু ইনক্রিজ করে। হ্যাঁ, তাহলে যেটা হবে 16.34 মাইনাস 15.46 ইন্টু 0.4 না 0.4, তাহলে আমাদের আলটিমেটলি 18.4 ডিগ্রি সেলসিয়াসে আমাদের প্রেশারটা কত হবে? আগে ছিল আমাদের 15.46, যখন 18 ডিগ্রি সেলসিয়াস ছিল, প্লাস 0.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য যোগ করতে হবে। তো 18 ডিগ্রি সেলসিয়াসের জন্য ছিল আমাদের 15.46 মিলিমিটার এইচজি, আর আমাদের এখানে ইনক্রিজ করতে হলো 16.34 মাইনাস 15.46 ইন্টু 0.4, তাহলে আমাদের 18.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের এয়ার টেম্পারেচার, এখানে যে প্রেশারটা পাইছি সেটা আমাদের কি ক্যাপিটাল এফ না, ক্যাপিটাল এফ, আর এখানে যেটা আমরা পাইছি সেটা হলো আমাদের স্মল এফ। তাহলে আলটিমেটলি আমাদের আরটা কী হবে? আরটা হবে স্মল এফ বাই ক্যাপিটাল এফ। তাহলে এটা আমাদের কত হবে? এটা আমাদের 8.04 প্লাস আমাদের 8.61 মাইনাস 8.04 ইন্টু 0.5, ঠিক আছে। আর এখানে ছিল আমাদের 15.46 প্লাস 16.34 মাইনাস 15.46 ইন্টু 0.4 এখান থেকে যেটা আসে সেটা আমাদের 52.64%, সেটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা চাইলে এটা এক লাইনেও লিখতে পারতাম, এটা এডমিশনের জন্য লিখবো। ঠিক আছে, এই চাইলে এটা এক লাইনেও কিন্তু আমরা লিখতে পারতাম। এখন আসা আরেকটা ম্যাথ, যেটা আমাদের কনডেনসেশন ডাইনামিক। হ্যাঁ, ডাইনামিক্স আমাদের যেটা কনডেনসেশন যেটা হয়েছে, কনসেন্ট্রেটেড যতগুলো কনডেনসেশন যেগুলো হচ্ছে তার উপর ডিপেন্ড করে এই টাইপটা, এটা টাইপ 2 ধরতেছি আমরা আরেকটা পেজ দেখায় নিতে হবে। আচ্ছা আসো এখানে দেখি ম্যাথটা কী বলছে। বলছে যে দেখো এখানে যে এয়ার টেম্পারেচার 23 ডিগ্রি সেলসিয়াস আর ডিউ পয়েন্ট হলো তোমার 18 ডিগ্রি সেলসিয়াস, আর দেওয়া আছে 60%। এক্সিস্টিং ওয়াটার ভেপার প্রেশার বের করতে বলছে। 2 নম্বরে বলছে স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট, আর 3 নম্বরে বলছে হোয়াট ফ্র্যাকশন অফ ওয়াটার ভেপার উইল কনডেন্সড এট 16 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এখানে দেখো যেটা বলছে আমাদের, এই যে আমাদের দেখো টোটাল ক্যাপাসিটি। হ্যাঁ, আচ্ছা এটা আমরা দেখতেছি, দাঁড়াও। তাহলে প্রথমটা বলছে আমাদের এক্সিস্টিং ওয়াটার ভেপার প্রেশার, তাহলে আমাদের এক্সিস্টিং যেটা আছে প্রেজেন্ট ওটা বের করতে হবে। আর দেওয়া আছে না, দেখো ভাইয়া আর দেওয়া আছে, আর হলো আমাদের এই যে আমাদের প্রেজেন্ট এক্সিস্টিং, আর এটা আমাদের ক্যাপাসিটি আর কি। হ্যাঁ, ইন্টু 100%, এটা হলো আমাদের দেওয়া আছে 60%। তাহলে চাইলে আমরা লিখতে পারি 60 লিখতে পারি কি আমরা 60/100 প্লাস 0.6 লিখতে পারি, তাই না? তাহলে এখানে দেখো তো স্মল এফ যেটা আছে
স্মল এফটা মানে কী হবে বলো তো ভাইয়া? স্মল এফটা তো আমরা বের করবো, আর ক্যাপিটাল এফটা দেওয়া আছে না, দেখো তো, দেখি এখানে দেওয়া আছে কি না। আচ্ছা, এইটা হলো আমাদের এখানে যেটা দেওয়া আছে আর কি, এখান থেকে নিতে হবে যে আমাদের ক্যাপাসিটি, হ্যাঁ এটা দেওয়া থাকবে ক্যাপাসিটি আমাদের, এটা চার্ট দেওয়া আছে এরকম একটা, ঠিক আছে? চার্টটা আমি একটু লিখে দিই, চার্টটা মনে করি এরকম দেওয়া আছে চার্টটা। ডিগ্রি সেলসিয়াস, আর এখানে হলো তোমার মিলিমিটার এইচজি। সেটা হলো দেখো, যখন তোমার 23 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে হলো তোমার 20.5 মিলিমিটার এইচজি। আর যখন তোমার 16 ডিগ্রি সেলসিয়াস, তখন তোমার হলো এখানে 10.5, ঠিক আছে, মিলিমিটার এইচজি। তাহলে এখন দেখো যে আমাদের যে এয়ার টেম্পারেচার সেটা 23 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে আমাদের মিলিমিটার এইচজিটা কত, যেটা আমাদের প্রেশার দেওয়া আছে, প্রেশারটা 20.5, তাহলে আমরা এখানে 20.5 বসাই দেবো না ভাইয়া? 20.5 বসাই দেবো, কারণ আমাদের এফটা কি অ্যাট এয়ার টেম্পারেচার না? এয়ার টেম্পারেচার প্রেশার হতে পারে, ম্যাস হতে পারে, ডেন্সিটি হতে পারে, এটা একটু আগে আমরা দেখলাম, ইকুয়াল 0.6। তাহলে এখান থেকে আমরা চাইলে এক্সিস্টিং যে প্রেশারটা আছে সেটা বের করতে পারবো। এক্সিস্টিং প্রেশারটা কত হবে? তাহলে সেটা যদি আমি হিসাব করি 0.6 ইন্টু 20.5, সেটা হলো আমাদের হবে 12.3। এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে 12.3, ঠিক আছে। কারেন্ট পেপার হলো 12.3, যেটা আমাদের কি আনস্যাচুরেটেড না? আনস্যাচুরেটেড। এখন তোমাদের নেক্সট কোশ্চেনে কী বলছে দেখো, নেক্সট কোশ্চেনে যেটা বলছে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট, হ্যাঁ স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট বের করতে বলছে। তাহলে আমরা এটা কীভাবে বের করবো বলো তো? সেটা হচ্ছে দেখো, আমাদের স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট, তাহলে আমাদের দেখো, আমাদের একটা জিনিস, তোমরা একটা জিনিস খেয়াল করো, যে আমাদের একটা এক্সাম্পল দেখছিলাম মনে আছে, যখন আমাদের এরকম 40 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন আমাদের ক্যাপাসিটি ছিল 100, আর আমাদের এক্সিস্টিং ছিল 70। আবার 35 ছিল, তখন হয়ে গেছে আমাদের 90, তখন হয়ে গেছে আমাদের 70, তো পর্যন্ত 70 থাকবে। যখন 30 ছিল, তখন হয়ে গেছে আমাদের 80, এটা হয়ে গেছে 70। আবার যখন তোমার 25 ডিগ্রি সেলসিয়াস, তখন দেখো তো এটাও 70, এটাও 70। আর বলছিলাম যখন আমাদের ক্যাপাসিটি আর প্রেজেন্টটা সিমিলার হয়ে যায়, সেম হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, তখন এটা আমরা বলি ডিউ পয়েন্ট। তাই বলতো ডিউ পয়েন্টে আমাদের যে প্রেশার অথবা ম্যাস অথবা ডেন্সিটি, স্যাচুরেটেড না, স্যাচুরেটেড কিন্তু যেটা আমাদের আছে প্রেশার, ম্যাস অথবা ডেন্সিটি, সেটা হচ্ছে আমাদের, এটা হলো আমাদের এয়ার টেম্পারেচার। সাপোজ এয়ার টেম্পারেচারের আমাদের যে প্রেজেন্ট বা এক্সিস্টিং যে প্রেশার, ম্যাস অথবা এখানে ডেন্সিটি বলতে পারো, সেটা হলো আমাদের ডিউ পয়েন্টে আমাদের যে স্যাচুরেটেড যে প্রেশারটা, সেটা কিন্তু ইকুয়াল হয়, তাই না ভাইয়া? ক্যাপাসিটি বা এখানে বলতে পারো ক্যাপাসিটি যেটা আছে এটা ইকুয়াল কিন্তু হয়ে যায়। তাহলে এইটাই আমাদের চাইলে, এটা আমরা চাইলে সেম লিখতে পারি, 70 জায়গায় লিখতে পারি আমরা, এখানে আমরা 70 জায়গায় লিখতে পারি স্যাচুরেটেড প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট। প্রেশারের জায়গায় ম্যাস লিখতে পারবো, ডেন্সিটি লিখতে পারবো, তাই না? তাহলে বিষয়টা হলো এইটাই, যে আমাদের এক্সিস্টিং প্রেশারটা কত বলো তো? 12.3 না? 12.3। তাহলে এইটা যদি 12.3 হয়, হ্যাঁ মিলিমিটার এইচজি হয়, তাহলে আমাদের যখন আমাদের চাইছে, এখানে দেখো স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট, তাহলে আমাদের এইখানে দেখো স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্টেও আমাদের সেম হবে না বলো তো? 12.3 তো হবে, তাই না? 12.3 কিন্তু হবে। তাহলে আমাদের 2 নাম্বার অ্যান্সারটা হবে 12.3 মিলিমিটার এইচজি, ঠিক আছে। এটাই আসলে দেখো, এই যে তোমার 12.3, তো ক্যাপাসিটি ছিল 20.5, যখন তোমার ডিউ পয়েন্টে চলে আসছে, তখন আস্তে আস্তে আমাদের ক্যাপাসিটি কী হয়ে যায়? কমে যায় না ভাইয়া? কমে আস্তে আস্তে আমাদের যে কারেন্ট ভেপার যেটা আছে সেটা ইকুয়াল হয়ে যাবে না 12.3 ক্যাপাসিটিটা। সেটাই হলো আমাদের কি স্যাচুরেটেড ভেপার প্রেশার। ওকে, আচ্ছা এটা আমরা বুঝলাম। 3 নাম্বার যেটা কোশ্চেনে বলছে যে হোয়াট ফ্র্যাকশন অফ ওয়াটার ভেপার উইল
কনডেন্স আর 16 ডিগ্রি সেলসিয়াস, দেখো তো যখন টেম্পারেচার আমরা আরও কমাবো 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 16 ডিগ্রি সেলসিয়াস করবো, তখন আমাদের ক্যাপাসিটি আরও কমবে না? আরও কমলো। তাহলে এই যখন আরও কমছে তখন আমাদের কতটুকু আমাদের বের হয়ে যাবে? দেখো তো আমাদের যখন কমে 16 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তাহলে এখানে আমার চার্ট দেওয়া আছে, চার্টে বলা আছে যখন 16 ডিগ্রি সেলসিয়াস তখন আমাদের ক্যাপাসিটি, হ্যাঁ, তখন আমাদের ক্যাপাসিটি কত হয়ে যায়? 10.5 হয়ে যায়, 10.5 মিলিমিটার এইচজি হয়ে যায়, 5 মিলিমিটার এইচজি। তাহলে আমরা বলতে পারছি এখানে আমাদের ওভারফ্লো কতটুকু হবে বলো তো? আমাদের ছিল 12.3, হয়ে গেছে 10.5, তাহলে আমাদের ওভারফ্লো হয়েছে 12.3 মাইনাস 10.5, তাই না, মিলিমিটার এইচজি, তাই তো। আর আগে কত যেটুকু ছিল? আগে 12.3 প্রিভিয়াস যেটা ছিল, এটা যখন আমরা 100% দিয়ে গুণ করবো তখন আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো। সেটাই করছি, দেখো 12.3 মাইনাস 10.5 বাই 12.3, তাহলে যেটা সেটাই আমাদের কনডেনসেশন হয়েছে, এটা পার্সেন্টেজ। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। আস্তে আস্তে মানে যদি বুঝতে অসুবিধা হয় একটু দেখো, আমাকে জানাবা। দেখো আরেকটা ম্যাথ বলছে, এটাও টাইপ 2 এর ভিতরেই পড়ছে। যদি এয়ার টেম্পারেচার অ্যাট প্লেস ইজ 26 ডিগ্রি সেলসিয়াস আর হলো আমাদের এখানে 70 ডিগ্রি সেলসিয়াস, 70%, হ্যাঁ, রিলেটিভ হিউমিডিটি। ইফ টেম্পারেচার ড্রপস টু 18 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের টেম্পারেচার ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, তখন আমাদের আর দেওয়া আছে। আর যদি ইফ টেম্পারেচার ড্রপস টু 18 ডিগ্রি সেলসিয়াস, হোয়াট পার্সেন্টেজ অফ ওয়াটার ভেপার উইল কনডেন্স? তাহলে অবশ্যই তাহলে আমরা বুঝতে পারতেছি কনডেন্স হলে এটা অবশ্যই ডিউ পয়েন্টের থেকে পরে পার হয়ে গেছে না? ডিউ পয়েন্টের পরে আরও পার হয়ে গেছে। তাহলে আমরা এটা এখন বের করবো, আসো। তাহলে আমরা অবশ্যই প্রেজেন্টটা বের করতে হয়, তাই না? ক্যাপাসিটি আর প্রেজেন্টটা বের করতে হয়, যেহেতু আমাদের 26 ডিগ্রি সেলসিয়াস বলছে আর এখানে আমাদের কিছু জিনিস বলে দেওয়া আছে আর কি। হ্যাঁ, এই দেখো যখন আমাদের কারেন্ট ভেপার, হ্যাঁ, এই যে দেখো 70% হলো আমাদের, আর যখন 26 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে আমাদের চাইলে এখান থেকে আমাদের এখানে আমার একটা এফ দেওয়া আছে, ক্যাপিটাল এফটা দেওয়া আছে 25.21, হ্যাঁ, মিলিমিটার এইচ। আর আমাদের এখান থেকে চাইলে কারেন্ট যে আমাদের ভ্যাপার প্রেশারটা বের করতে পারবো। কীভাবে বের করবো? যে আর ইকুয়াল কী হবে বলো তো? আর ইকুয়াল স্মল এফ বাই ক্যাপিটাল এফ। তাহলে স্মল এফটা কী হচ্ছে দেখো তো? আর ইন্টু ক্যাপিটাল এফ হচ্ছে না? ঠিক আছে, তাহলে আমরা এই কারেন্ট এফটা কীভাবে বের করবো? আর ইন্টু ক্যাপিটাল এফ, এটা হলো আমাদের কারেন্ট ভ্যাপার প্রেশার। ঠিক আছে, কারেন্ট ভ্যাপার প্রেশার। তাহলে আমাদের এই যে এয়ার টেম্পারেচারে আমাদের ভ্যাপার প্রেশার হলো 17.64 মিলিমিটার এইচজি। ঠিক আছে, আর আমাদের ক্যাপাসিটি কত? 25.21 মিলিমিটার এইচজি। তাহলে আমাদের 26 থেকে আমরা কি হলো, আমরা 18 ডিগ্রি সেলসিয়াস চলে আসলাম। তাহলে 18 ডিগ্রি সেলসিয়াসে চলে আসলে আমাদের বলো তো কী হবে? আমাদের এখানে বলতে কনডেন্স হবে। তাহলে অবশ্যই ডিউ পয়েন্ট, মাঝখানে ডিউ পয়েন্ট ছিল না? ডিউ পয়েন্টে কী হয়েছিল আমাদের? ডিউ পয়েন্ট সাপোজ ধরলাম 16 ডিগ্রি সেলসিয়াস ডিউ পয়েন্ট, হ্যাঁ, যেখানে আমাদের কী হয়েছে বলো তো? সেই ডিউ পয়েন্টে আমাদের যেটা আমাদের ক্যাপাসিটি আর আমাদের যেটা এক্সিস্টিং বা প্রেজেন্ট কত? 17.64 না মিলিমিটার এইচজি। তাহলে আমাদের ক্যাপাসিটিও কত হয়ে যাবে? 17.64 মিলিমিটার এইচজি হয়ে যাবে। ঠিক আছে, 17.64 এইচজি হয়ে যাবে, মিলিমিটার এইচজি হয়ে যাবে। তাহলে এখন আসো, আমাদের ক্যাপাসিটি এত হয়ে গেছে। তাহলে আমাদের যখন আবার 18 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা এটা 18 না, আমাদের এখানে 20 ডিগ্রি সেলসিয়াস ধরলাম। আমাদের কি মানে যেটা 18 ডিগ্রি সেলসিয়াস যেটা যেখানে কনডেন্স শুরু হবে, অবভিয়াসলি ডিউ পয়েন্টের থেকে ছোটো হইতে হবে। আচ্ছা, যখন আমাদের 18 ডিগ্রি সেলসিয়াস হলো, তাহলে আমাদের কী হলো? এখান থেকে আমাদের কনডেন্স হবে। কতটুকু কনডেন্স হবে সেটা আমাদের এখান থেকে দেখো, আসো দেখা যাক, আমরা সেটা বের করব। তাহলে আমাদের এখানে দেখো কনডেন্স কতটুকু হবে সেটা আমরা এখান থেকে বের করব। যখন 18 ডিগ্রি সেলসিয়াস, তখন আমাদের একটা বলা আছে, সেটা হলো আমাদের তখন 15 ডিগ্রি সেলসিয়াস আমাদের 15.48 মিলিমিটার এইচজি আমাদের এখানে ওভারফ্লো হয়ে যায়। ঠিক আছে, ওভারফ্লো হয়ে যায়। তাহলে যতটুকু ওভারফ্লো হয়েছে আর যতটুকু আগে ছিল এক্সিস্টিং, আর আমাদের যখন ডিউ পয়েন্টে যেটা ক্যাপাসিটি সেটা ডিভাইড করলে যেটা পাবো সেটাই আমাদের কিন্তু কনডেনসেশন হয়ে যায়। ঠিক আছে, এখন আসো আরেকটা ম্যাথে। আমাদের একটা রুম ডাইমেনশন দেওয়া আছে 20 মিটার, 10 মিটার, 80 মিটার, হ্যাঁ, লেন্থ, উইথ আর হাইট দেওয়া আছে। হাউ মাচ ওয়াটার মাস্ট বি ইভাপোরেটেড টু ইনক্রিজ দ্য রিলেটিভ হিউমিডিটি
10% to 70% at 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের একটা রুমের ডাইমেনশনস দেওয়া আছে, আর আমার যখন 10% আমাদের যখন 20 ডিগ্রি সেলসিয়াস, তখন আমাদের হিউমিডিটি হচ্ছে, রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 10%। আর যদি আমরা 10% থেকে 70% নিয়ে আসি, ঠিক আছে, তাহলে আমাদের কতটুকু এয়ার মাস্ট বি ইভাপোরেটেড, ঠিক আছে, ওয়াটার মাস্ট বি ইভাপোরেটেড। হ্যাঁ, আমাদের কতটুকু ওয়াটার ইভাপোরেট হইতে হবে সেটা আমরা এখন বের করব। এখন আসো এটা এখান থেকে আমরা একটু দেখি। প্রথমে আমাদের ফার্স্ট কাজ হবে যে ভলিউমটা বের করে ফেলা। আমরা ভলিউম বের করতে পারবো, এখান থেকে ভলিউম বের করলাম, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল ডেন্সিটি আমরা কীভাবে বের করবো? ইনিশিয়াল ডেন্সিটি হলো আমাদের, দেখো আমাদের মনে আছে যে আমাদের যে আর আমরা কয়েকটা ফর্মুলা শিখছিলাম। একটা হলো আমাদের স্মল এম বাই ক্যাপিটাল এম, স্মল এফ বাই ক্যাপিটাল এফ, আর রো বাই রো নট, ঠিক আছে, রো নট। এই রোটা আমাদের কি ডেন্সিটি না ভাইয়া? ডেন্সিটি। এখন দেখো আমাদের এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা আমি একটু লিখে দিচ্ছি। সেটা হলো যে তখন তোমার 20 ডিগ্রি সেলসিয়াস, তখন আমার ডেন্সিটি হচ্ছে 17.3 10⁻⁻6, ঠিক আছে, -6 গ্রাম পার সিসি বলতে পারো, বা লিটার বলতে পারো, হ্যাঁ, গ্রাম পার সিসি বা সেন্টিমিটার কিউব বলতে পারো। আচ্ছা, তাহলে আমাদের দেখো, তাহলে আমাদের যখন 20 ডিগ্রি সেলসিয়াস, তখন আমাদের ডেন্সিটি দেওয়া আছে, তাই না, স্যাচুরেটেড ডেন্সিটি। এখন দেখো তো আমাদের আর ইকুয়াল স্মল এম বাই ক্যাপিটাল এম, এগুলো আমাদের লাগতেছে না, আমাদের লাগবে আমাদের ডেন্সিটি রো বাই রো নট, ঠিক আছে। আমাদের রো নটটা দেওয়া আছে 17.3 10⁻⁶ গ্রাম পার সিসি। তাহলে এখান থেকে আমরা কী বের করবো? এখান থেকে আমরা এই যে রো 1 ধরলাম এখান থেকে, ঠিক আছে। তাহলে এই রো 1টা বের করবো। তাহলে আর কত ছিল? 20 ডিগ্রি সেলসিয়াসে আমাদের আর ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, 10%, ঠিক আছে। 20 ডিগ্রি সেলসিয়াসে আমাদের ছিল 10%। তাহলে 10% যদি হয়, তাহলে আমাদের বড় ইনিশিয়াল ডেন্সিটি আমাদের কত হবে? 1.73 10⁻⁶ গ্রাম পার সিসি, না, গ্রাম পার সিসি। এখন দেখো আমাদের টার্গেট ডেন্সিটি কত? আমার টার্গেট ডেন্সিটি হলো, টার্গেটটা হলো আমাদের, দেখো 10% থেকে 70% আমাদের রিলেটিভ হিউমিডিটি আমরা ইনক্রিজ করবো। তাহলে 70% হবে এটা। তাহলে আমাদের টার্গেট ডেন্সিটি হবে আমাদের 0.70, আর আমাদের 17.3। তাহলে কী হবে? 70% ইন্টু রো নট, না, রো 2 হবে আমাদের 70% ইন্টু রো নট হলো আমার দেওয়াই আছে এখানে, ঠিক আছে। যদি এটাই হয়, তাহলে আমাদের ইনিশিয়াল ডেন্সিটি পাইছি আর টার্গেটেড ডেন্সিটি পাইছি। তাহলে এটা যদি আমরা ডিফারেন্সটা বের করি, তাহলেই তো আমাদের কী পাবো? সেখান থেকে কিন্তু আমরা কতটুকু আমাদের ইভাপোরেট হইতে হবে সেটা আমি পেয়ে যাবো। তাহলে আমাদের টার্গেটেড হলো 1.211 আর 10⁻⁵, আর এখানে তোমার ইনিশিয়াল আছে 1.73। তাহলে আমরা এইটা থেকে বিয়োগ করবো, ঠিক আছে, ইনিশিয়াল থেকে ফাইনালটা বিয়োগ করবো। তাহলে দেখো, এই ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করলাম, দেখো এখন চলে আসলো আমাদের যেটা আমাদের নিট ডেন্সিটি। হ্যাঁ, যেহেতু আমাদের ডেল এম লাগবে, কতটুকু চাইছে, কত গ্রাম, হ্যাঁ, কতটুকু গ্রাম। তাহলে আমরা কী জানি? ডেল এম মানে কি? এম ইকুয়াল রো ভি, না, রো ভি। তাহলে ডেল এম মানে কি? ডেল রো ইন্টু ভি। আমরা যদি ভি দিয়ে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে কতটুকু আমাদের ইভাপোরেট হইতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আসো এই ম্যাথে। হ্যাঁ, তাহলে যেটা বলছে, দেখো এটা আমাদের এই এসি বা এয়ার কন্ডিশনের যে সমস্যাগুলো, এগুলো দেখবো আর কি। আসো দেখো, এসি পুলস ইন আউটসাইড এয়ার এট 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের এসি যেটা থাকে, দেখো এসির কী থাকে, আমাদের রুমে তো আমাদের টেম্পারেচার সে কমায় ফেলে, তাই না, টেম্পারেচার কমায়, অথবা বাড়াইতেও পারে, তুমি যেটা চাও আর কি, এয়ার কন্ডিশন করবে আর কি। আর কী হয়, বাইরে আমাদের এয়ারটাকে বাইরে পাঠাই দেয় আর কি, ঠিক আছে, যেখানে বাইরের টেম্পারেচার বেশি হয়। আর যদি রুম ঠান্ডা করতে চাই আমরা, তাহলে আমাদের ভিতরের টেম্পারেচার আমাদের কম হয়, ঠিক আছে। তাহলে এখানে একটু দেখো কী বলছে, যে এসি পুলস ইন আউটসাইড এয়ার এট 40 ডিগ্রি সেলসিয়াস and 80% relative humidity and turns it into air at 20 degree Celsius, ঠিক আছে। তাহলে আমাদের ইন্টু করো কতটুকু করে? 10% আর কি, হ্যাঁ। তাহলে আর ওইটার আমাদের রিলেটিভ হিউমিডিটি হলো 50%। হাউ মাচ ওয়াটার ভেপার উইল কনডেন্স পার কিউবিক মিটার, ঠিক আছে, আমাদের কতটুকু আমাদের পার্সেন্টেজটা চাইছে। তাহলে এখানে দেখো, এই যে আমাদের যদি একটা এয়ার কন্ডিশনার হয়, হ্যাঁ, এসি, তাহলে যেটা হয়
আমাদের ভিতর থেকে টেম্পারেচার বাইরে বের করে দেয়, তাই না? ভিতর থেকে আমাদের যে গরম বাতাসগুলো আছে সেটাকে বাইরে বের করে দেয়। এখন দেখো এইটা হলো, মনে করো দেখো আমাদের ভিতরে আমরা আছি এখানে, ঠিক আছে? ভিতরে ইনপুট এয়ার যে আমরা ভিতরে আছি, আর আউটপুট এয়ার সেটা হলো আমাদের বাইরের, ঠিক আছে? বাইরে। আচ্ছা, আমরা একটু এখান থেকে বুঝে নিই, দাঁড়াও কী হচ্ছে বিষয়টা। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে দেখো যে এইখানে যদি আমরা থাকি আর কি, হ্যাঁ, মনে করো এই আমাদের রুম, এখানে আমরা আসি, তাহলে এখানে আমাদের টেম্পারেচারটা কমাই ফেলবে না? কমাবে, এটা এসির কাজ, হ্যাঁ। আর আমাদের কিছু বাতাস এখান থেকে নিয়ে, রুম থেকে কিছু গরম বাতাস নিয়ে, গরম প্রেশার নিয়ে, হ্যাঁ, কিছু এগুলো কী করে বাইরে পাস করে দিবে না? যেটা বাইরে একটা জিনিস দেখে ঘুরবে, ওইখান থেকে এটা বের করে দিবে, গরম বাতাস বের হয় ওখানে, যদি হাত দিয়ে দেখো গরম বাতাস বের হয়, তাহলে এখানে বের করে দিবে। তাহলে আমাদের আউটপুট এয়ার যেটা আমরা আউটপুট পাচ্ছি সেটা আমাদের 20 ডিগ্রি সেলসিয়াসের একটা টেম্পারেচার পাচ্ছি রুমের ভিতরে। আর আমাদের এখানে যে এফ, স্যাচুরেটেড এয়ার প্রেশার, সেটা 17 গ্রাম পার মিটার কিউব, হ্যাঁ। আর অ্যাকচুয়ালি দেখো কী আছে, অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে ওই যে ডেন্সিটি বের করবো আর কি, হ্যাঁ। আর আউটপুট দেখো, আউটপুট কী হবে, 40 ডিগ্রি সেলসিয়াস যেখানে গরম বাতাস বের হয়, হ্যাঁ। ওইখানে দেখো আমাদের এফ যেটা আছে, এফটা হলো ক্যাপাসিটি বা বলতে পারো, বা এখানে আমাদের স্যাচুরেটেড, হ্যাঁ, স্যাচুরেটেড ভেপার ম্যাস অ্যাট এয়ার টেম্পারেচার, হ্যাঁ। তাহলে এটা আমাদের এফ। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের রুমের ভিতরে কতটুকু ডেন্সিটি আছে বলো তো, সেটা আমরা কীভাবে বের করবো? আমাদের আর্ট দেওয়া আছে না, দেখো তো আর্ট দেওয়া আছে। যখন রুমের ভিতরে আমরা কী করতে চাই, রুমের ভিতরটাকে আমরা আর্দ্র করতে চাই, আমরা ওইটাকে হিউমিডিটি বাড়াতে চাই রুমের ভিতরে, হ্যাঁ। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসে 50%, দেখো 50%, আর আউটপুট কত হবে 80%। তাহলে এখানে দেখো যে এই আমাদের 50% ছিল রুমের ভিতরে, ঠিক আছে? রুমের ভিতরে 50%। তাহলে এখান থেকে আমরা চাইলে কী করতে পারি, 0.5 হলো আর এর ভ্যালু, আর আমাদের রো দেওয়া আছে, দেখো রো, ঠিক আছে? রো আছে, দেখো রো হলো এটা না, যেটা আমাদের গ্রাম পার মিটার কিউব, রো না, এটা তো আমাদের ডেন্সিটি। তাহলে 17 গ্রাম পার মিটার কিউব, এটা হলো আমাদের ডেন্সিটি। তাহলে আমাদের এখান থেকে যে অ্যাকচুয়াল যেটা আছে, আমরা রো 2 ধরলাম, ঠিক আছে? যেটা আমাদের রুমের ভিতরে রো 2, সেটা আমাদের যেটা হবে আমাদের রো নট, সেটা আমাদের কত হবে, 17 না, 17, হ্যাঁ 17। এটা যদি হয়, এখান থেকে আমরা রো 2 বের করতে ফেলতে পারবো। আবার এখানে দেখো রো 1টা বের করতে পারবো, যেটা আমাদের বাইরে আমাদের 80%। তাহলে 80% মানে 0.8, আর আমাদের 45 গ্রাম পার মিটার কিউব ছিল, যেটা আমাদের ক্যাপিটাল এফ। ওইটা আমাদের দেখো গ্রাম পার মিটার কিউব, যেহেতু আমাদের রো লিখতে পারি এটাকে 45, ঠিক আছে? তাহলে এখান থেকে যেটা আসবে 36, সেটা হলো আমাদের রো 1। তাহলে আলটিমেটলি দেখো তো আমাদের এখানে রো 2 যেটা আসছে সেটা আমাদের 8.5। তাহলে আমাদের ইভাপোরেট করতে হবে কতটুকু, দেখো তো 86 মাইনাস 8.5 না, এটা আমাদের ইভাপোরেট না হলে আমার রুম তো আসলে আমাদের এখানে হিউমিডিটি 50% হবে না, ঠিক আছে? তাহলে আমাদের কতটুকু আমাদের ইভাপোরেট হতে হবে, সেটা হলো আমাদের কনডেন্স হতে হবে, কনডেন্স হতে হবে, সেটা হচ্ছে আমাদের 36 মাইনাস 8.5। আর এটাই তো আমাদের এইটুকু আমাদের কী করতে হবে, যেহেতু ইউনিট বলছে না, ইউনিট ভলিউম বলছে, তাহলে আমাদের জাস্ট ইউনিট দিয়ে গুণ করলাম, 1 ইউনিট দিয়ে গুণ করলাম, এটা হলো আমাদের কনডেন্সড হইতে হবে, যেন আমরা 50% এখানে হিউমিডিটি পাই, ঠিক আছে? 20 ডিগ্রি সেলসিয়াস পাবো আর হিউমিডিটি পাবো 50%। আচ্ছা, এই বইটা ইসাক স্যারের বইয়ে আছে, তোমরা আরও একটু দেখতে পারো চাইলে। আচ্ছা, আগে দেওয়া থাকতো এই ম্যাট টাইপটা হলো যে আগে দেওয়া থাকতো আমাদের ডিউ পয়েন্ট, এখান থেকে আমাদের রিলেটিভ হিউমিডিটি বের করা লাগতো। এবার আমাদের দেওয়া আছে হলো যে রিলেটিভ হিউমিডিটি, আর আমাদের বের করতে হবে এখান থেকে ডিউ পয়েন্টটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো প্রবলেম যেটা বলছে, ইফ রিলেটিভ হিউমিডিটি 50% at 20 ডিগ্রি সেলসিয়াস, হোয়াট ইজ দ্য ডিউ পয়েন্ট বের করতে বলছে। তাহলে এখানে আমরা গ্রাফও দেখবো, আবার এখানে যেটা দেওয়া সেটাও দেখবো, আসলে স্টেপ বাই স্টেপ দেখি। ঠিক আছে, তাহলে এখানে গ্রাফটা হলো আমাদের এখানে দেওয়া আছে, দেখো যখন আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তখন আমাদের প্রেশার দেওয়া আছে 9.2 মিলিমিটার এইচজি। আবার যখন 9 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তখন আমাদের প্রেশার হচ্ছে 8.6, ঠিক আছে? আর আমাদের এই টেম্পারেচারটা বের করতে হবে। আমাদের টার্গেট হলো যে দেখো
এই যে যখন আমাদের 8.75 হয় তখন সেই টেম্পারেচারটাই হলো আমাদের ডিউ পয়েন্ট। হ্যাঁ, ডিউ পয়েন্টের টেম্পারেচার। তাহলে এই টেম্পারেচারটা আমরা বের করবো, এই টিটা আমাদের বের করা হলো টার্গেট। ঠিক আছে, তাহলে আমাদের কীভাবে টার্গেটটা বের করছি দেখো। টার্গেটটা হলো দেখো আমাদের 50% যেহেতু দেওয়া আছে, তাই না, 50% দেওয়া আছে, আর দেওয়া আছে 50%, তাহলে এটা মানে 0.5। যদি 0.5 থাকে তাহলে আমাদের উপরে থাকবে আমাদের প্রেজেন্টটা আর আমাদের যেটা ক্যাপাসিটি, অথবা বলতে পারো যে এয়ার টেম্পারেচার যেটা আছে। হ্যাঁ, তাহলে আমাদের দেখো যখন আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস তখন আমাদের 9.2 না ভাইয়া, 9.2। হ্যাঁ, আচ্ছা এখানে 17.5 লিখছে আর কি, যে আমাদের এই একটা দেওয়া আছে, আবার আরেকটা এখানে আসলে কোশ্চেনটা পুরোপুরি দেওয়া নেই, আমি কোশ্চেনটা একটু লিখে দিচ্ছি এখানে। ধরো কোশ্চেনটা হলো যে তোমার 20 ডিগ্রি সেলসিয়াসে তোমার 20 ডিগ্রি সেলসিয়াসে তোমার দেওয়া আছে যে প্রেশারটা আছে 17.5 মিলিমিটার এইচজি। ঠিক আছে, কোশ্চেনটা হলো তোমার 20 ডিগ্রি সেলসিয়াসে তোমার দেওয়া আছে 17.5 মিলিমিটার এইচজি। এখন তুমি ডিউ পয়েন্টটা বের করো। তাহলে আমাদের দেখো প্রথম টার্গেটটা হবে যে আমাদের ফাইন দ্য টার্গেট প্রেশার। ঠিক আছে, আমরা টার্গেট প্রেশার বা এক্সিস্টিং প্রেশারটা আমরা বের করবো আগে। আসো, তাহলে আর ইকুয়াল কত, এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। তাহলে যখন 20 ডিগ্রি সেলসিয়াস তখন আমাদের ক্যাপিটাল এফ কত, ক্যাপিটাল এফ হলো আমাদের 17.5 মিলিমিটার এইচজি, 5 মিলিমিটার এইচজি। এখান থেকে আমাদের আর দেওয়া আছে 50%, তাহলে 0.5। তাহলে এখান থেকে স্মল এফটা বের করতে পারবো। তাহলে এখান থেকে স্মল এফ যদি বের করে 8.75 আসবে। ঠিক আছে, 8.75 এটা আমার টার্গেট, 8.7 এটা টার্গেট আমরা বের করলাম। এখন দেখো রিভার্স লুক আপ টেবিল। হ্যাঁ, এখন দেখো আমাদের এই যে গ্রাফে দেওয়া আছে, দেখো আরেকটা টেবিল যেটা দেওয়া ছিল সেটা মানে টেবিলে আরেকটা কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে। সেটা হলো যখন আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস তখন হলো আমাদের 9.2 মিলিমিটার এইচজি। ঠিক আছে, আবার যখন আমাদের 9 ডিগ্রি সেলসিয়াস তখন হলো আমাদের 8.6 মিলিমিটার এইচজি। ঠিক আছে, যদি এইটাই হয় তাহলে আমাদের বলো ভাইয়া যে আমাদের যখন টার্গেটটা হলো 8.75 না টার্গেট, যেটা আমরা ওই যে এয়ার টেম্পারেচার থেকে বের করছি। হ্যাঁ, আর আমাদের 9 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে গেলে আমাদের কতটুকু প্রেশার ইনক্রিজ করে দেখছো, 9.2 মাইনাস 8.6, তাই তো। তাহলে আমাদের 1 ডিগ্রির জন্য আমাদের দেখোতে 0.6 ডিফারেন্সটা কত আসে, 0.6। তাহলে 0.6 মিলিমিটার এইচজি প্রেশার আমাদের ডিক্রিজ করে 1 ডিগ্রি সেলসিয়াস গ্যাপের জন্য, তাই না। 10 থেকে 9 হয়েছে, আমাদের ডিক্রিজ হয়েছে কতটুকু, 0.6 মিলিমিটার এইচজি। তাহলে আমাদের টার্গেট হলো আমাদের 9.2 থেকে 8.75 আসবো। তাহলে ওই টেম্পারেচারটা কত সেটা বের করবো। তাহলে 0.6-এর জন্য আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস গ্যাপ। তাহলে যদি আমাদের এই যে আমাদের দেখো তো 9.2 থেকে 8.75 আসবো, তাহলে ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে আমাদের 0.15 না ভাইয়া, দেখো তো এটা কত। আচ্ছা, ডিফারেন্সটা আমাদের তখন কত হবে দেখো, তখন যদি আমরা 8-এর সাথে হিসাব করি, এই 9-এর সাথে হিসাব করি, তখন কী আছে 9-এর সাথে যদি হিসাব করি তাহলে আসবে আমাদের 9 থেকে 10-এ যাইতে হলে আমাদের ডিফারেন্সটা হয় 0.6, আর টেম্পারেচার ডিফারেন্স হলো 1 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে 8.6 থেকে 8.75 হলে আমাদের টার্গেট, তাহলে আমাদের এখানে আমাদের প্রেশার ডিফারেন্সটা হচ্ছে 0.15। তখন আমাদের টেম্পারেচার ডিফারেন্সটা কত এটা আমরা বের করবো। যখন আমাদের 0.15 প্রেশার গ্যাপ তখন আমাদের 0.25 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ইনক্রিজ করে। তাহলে আলটিমেটলি আমাদের ডিউ পয়েন্টটা কত হবে, 9 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.25 ডিগ্রি সেলসিয়াস না, এটা মানে 9.25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা ইজি ছিল মোটামুটি, বুঝতে পারছো আশা করি। আচ্ছা, বাকি দুইটা ম্যাথ তোমরা এইচডাব্লিউ দেখিও পারবা আশা করি। আগে যা আমরা দেখছি এখান থেকে একটু দেখে নিও, সমস্যা নেই। এখন আসলে আমরা হাইগ্রোমিটারটা দেখি। হাইগ্রোমিটার যে বিষয়টা আছে সেটা দেখো, একটা থাকে ড্রাই বাল্ব। ড্রাই বাল্ব থাকে। ড্রাই বাল্ব যেটা হয় সেটা আমাদের এয়ার টেম্পারেচার দেয়। আর এখানে আমরা একটা ওই আরেকটা থার্মোমিটারকে আমরা এই দেখো আমরা যেটা করি সেটা হলো মসলিন ক্লথ দিয়ে এটাকে আমরা পেঁচায় রাখি আর কি। হ্যাঁ, তখন আমাদের টেম্পারেচারটা এখানে কমে যায়। এটা 30 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ড্রাই বাল্ব আছে একটা, যেটা আমাদের মিটার্স স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার।
আর যেটা ওয়েট বাল্ব, এটা আমাদের ওয়েট বাল্ব, এটা আমাদের ড্রাই বাল্ব। তাহলে এটা আমাদের কী করে, ইভাপোরেশন অফ ওয়াটার ফ্রম দ্য মসলিন ক্লথ এক্সট্র্যাক্টস হিট ফ্রম দ্য থার্মোমিটার। তাহলে আমাদের থার্মোমিটার থেকে টেম্পারেচার এক্সট্র্যাক্ট করে এবং কমায় ফেলে। তাহলে আমাদের অবভিয়াসলি এটার আমাদের টেম্পারেচার বড় হবে, আর এটা T2, এটা ছোটো হবে। দেখো রোল যদি আমাদের লো RH হয় বা লো R হয়, ঠিক আছে, তাহলে কী হয় দেখো তো, আমাদের এয়ারটা বলতে পারবো ড্রাই, হ্যাঁ এয়ার ড্রাই। তাহলে আমাদের কী হয়, ফাস্ট ইভাপোরেশন হবে না, মানে আমাদের 50%। দেখো আমাদের ক্যাপাসিটি ছিল 100, যদি 50 থাকে আমাদের, তাহলে আমাদের আরও কী করতে পারবে, এখানে ভ্যাপার গ্যাস নিতে পারবে না। তাহলে আমরা বলতে পারতেছি আমাদের ফাস্ট ইভাপোরেশন হবে। আবার দেখো যদি আমাদের 80% হয়, যেটা মস্ট বা হিউমিড এয়ার, হ্যাঁ এটা বলতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের স্লো ইভাপোরেশন হবে। কারণ আমাদের 100 ক্যাপাসিটি আছে 80, তাহলে আমাদের নিতে পারতেছে না। আর যদি আমাদের 100% হয়ে যায়, তখন আমাদের কোনো হিট অ্যাবজর্ব করবে না, জিরো ইভাপোরেশন হবে, ঠিক আছে। তখন কী হচ্ছে দেখো তো, নো টেম্পারেচার ডিফারেন্স। আমাদের ওই যে এখানে দেখো, এটা আমাদের θ1 যদি হয়, θ2, এখানে ডিফারেন্স থাকবে, এখানে দেখো ডিফারেন্সটা হাই হয়, এখানে ডিফারেন্সটা মিডিয়াম হয়, এখানে কোনো ডিফারেন্স থাকে না। দেখো যদি ইফ যে আমাদের ডিফারেন্সটা দেখি আর কি, আসো এই যে হাইগ্রোমিটারে যে আমাদের টেম্পারেচার যদি ডিফারেন্সটা আমাদের লার্জ হয়, তাহলে আমরা বলতে পারি এয়ার ইজ এক্সট্রিমলি ড্রাই। আর যদি আমাদের স্মল হয়, তাহলে ময়েস্ট বলবো, ময়েশ্চার বেশি ময়েস্ট হবে। আর যদি ডিফারেন্স গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে, তাহলে বলবো যে ময়েশ্চারাইজার ইজ বিল্ডিং আপ ইন দ্য অ্যাটমসফিয়ার, হ্যাঁ, হাই প্রবাবিলিটি অফ রেইন অ্যান্ড অ্যাটমসফেরিক ডিপ্রেশন, হ্যাঁ। আর ইফ দ্য ডিফারেন্স সাডেনলি ডিক্রিজেস, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের সিভিয়ার স্টর্ম হইতে পারে, হ্যাঁ, র্যাপিড ইনফ্লাক্স অফ ময়েশ্চার লিডিং টু সাডেন প্রেশার ড্রপস, ঠিক আছে। এখানে আসো যখন দেখো যে স্টর্মটা কীভাবে হয়, হাই প্রেশার থেকে লো প্রেশার দিকে আসে, তখন দেখবে যে শুরু হয় আর কি, মানে স্টর্ম শুরু হয়। একটু পড়লেই বুঝতে পারবা। আর আমাদের যে ক্যালকুলেটিং রিলেটিভ হিউমিডিটি, সেটা আমরা কীভাবে বের করবো দেখো, আপনি এত তো এখান থেকে বের করবো, রিলেটিভ হিউমিডিটি বের করবো। স্টেপ 1 হলো রেকর্ড ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব টেম্পারেচার। তাহলে θ1 হলো আমাদের ড্রাইটার জন্য, θ2 হলো আমাদের ওয়েট, যেটা পেঁচানো ছিল ময়েস্ট ক্লথ দিয়ে, মসলিন ক্লথ। আর স্টেপ 2 হলো আমাদের ডিউ পয়েন্ট থিটাটা আমাদের ডিউ পয়েন্ট, এটা আমরা বের করবো। ডিউ পয়েন্ট আমরা বের করবো কীভাবে, θ1 যেটা আমাদের ড্রাই ছিল, জি যেটা হলো আমাদের গ্লোসিয়াস ফ্যাক্টর, হ্যাঁ, গ্লোসিয়াস ফ্যাক্টর জি, এটা দেওয়া থাকবে। θ1 মানে θ2 হলো আমাদের যেটা আমাদের ওয়েট যেটা ছিল আর কি, হ্যাঁ, ওয়েট টেম্পারেচার থার্মোমিটার। স্টেপ 3 হলো আমাদের এটা বসাই দিবা, মানটা বসাই দেওয়ার পরে যেটা আসবে সেটা হলো আমাদের ডিউ পয়েন্ট পেয়ে যাবো, ঠিক আছে। ডিউ পয়েন্টে এখন আমাদের আরটা কি, আরটা হলো স্মল এফ বাই ক্যাপিটাল এফ। এই স্মল এফটাই হলো আমাদের ডিউ পয়েন্টে আমাদের স্যাচুরেটেড ভেপার প্রেশার, হ্যাঁ। আর এটা হলো আমাদের এয়ার টেম্পারেচার, স্যাচুরেটেড এয়ার ভেপার প্রেশার, ঠিক আছে। আচ্ছা এখন আসো অ্যাপ্লিকেশনে আসো একটা। এখানে দেখো যে ম্যাটটা বলছে সেটা হলো, দেখো দ্য রিডিং অফ ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব থার্মোমিটার্স আর 30 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা আমাদের ড্রাই, এটা হলো ওয়েট। ডিটারমাইন দ্য রিলেটিভ হিউমিডিটি, তাহলে রিলেটিভ হিউমিডিটি বের করতে হবে, ঠিক আছে। এখন আসো এখানে কিছু ডাটা টেবিল দেওয়া আছে। টেবিল 1 হলো টেম্পারেচার অ্যান্ড স্যাচুরেটেড ভেপার প্রেশার, ঠিক আছে, 26 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, এই জন্য দেওয়া আছে, প্রেশারগুলো দেওয়া আছে। আবার 29 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 31 ডিগ্রি সেলসিয়াস, এটা দেওয়া আছে। দেখো আমাদের গ্লোসিয়াস ফ্যাক্টরগুলো দেওয়া আছে। এখন আমরা রিলেটিভ হিউমিডিটি এখান থেকে মেজার করবো। তাই θ1 θ2 দেওয়া আছে, হ্যাঁ। আবার আমরা যে ফ্রম দ্য টেবিল দেখো জি এ 30 ডিগ্রি সেলসিয়াস, জি হলো 1.65, দেখো তো 1.65। যখন আমাদের জি নেওয়া লাগবে, অবভিয়াসলি আমরা যেটা আমাদের ড্রাই টেম্পারেচার যেটা আছে সেটার জন্য আমরা জিটা নিব, ঠিক আছে। আমরা ওয়েটের জন্য কিন্তু নিব না। দেখো ডিউ পয়েন্টটা কীভাবে বের করবো, সেটা ডি ওয়ান মাইনাস জি, θ1 মাইনাস θ2,
তাই আমাদের D1 ডি থিটা ইকুয়াল হবে আমাদের কী হবে থিটা 1, হ্যাঁ এটা আমার ডি, তাই না, যেটা আমার ড্রাই টেম্পারেচার। 30 মাইনাস গ্লসিয়াস ফ্যাক্টর 1.65 আর 30 মাইনাস 28, এখান থেকে আমরা 26.7 ডিগ্রি সেলসিয়াস পেয়ে গেলাম না, যেটা আমাদের এখানে কি ডিউ পয়েন্ট। এখন দেখো 26.7 ডিগ্রি সেলসিয়াসে আমাদের প্রেশার বের করতে হবে, তাহলে এখান থেকে দেখো তো এই দুইটা হেল্প নিয়ে আমরা চাইলে এখান থেকে প্রেশারটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, দেখো 26 থেকে 28-এ 2 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্সের জন্য আমাদের এখানে কিছু প্রেশারের ডিফারেন্স আছে। তাহলে যেহেতু আমার ডি পয়েন্ট হচ্ছে 26.7 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের 26 ডিগ্রি সেলসিয়াসে যে আমাদের প্রেশারটা আছে, আমরা জাস্ট কী করবো, এখান থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু প্রেশার বাড়বে ইনক্রিজ করবে সেটা যোগ করে দেবো। তাহলে আলটিমেটলি আমাদের দেখো প্রেশারটা হবে 13.041 মিলিমিটার এইচ। তাহলে আমরা আর কি জানি, আর জানি হলো ডিউ পয়েন্টে প্রেশার, স্যাচুরেটেড ভেপার প্রেশার। আবার দেখো আমাদের যে এয়ার যে টেম্পারেচার থাকবে, এয়ার টেম্পারেচারে ভেপার প্রেশার, স্যাচুরেটেড ভেপার প্রেশার। দেখো 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে আমাদের 16.92, জাস্ট কী হবে 13.04 যেটা আমার ডিউ পয়েন্টে, আর 16.92 হলো আমাদের এয়ার টেম্পারেচারে। ঠিক আছে, এইভাবে যেটা বের করলে যেটা হবে সেটা হলো আমাদের এখানে অ্যান্সার, সেটাই আমাদের হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি। আসো আমরা একটু ওই যে ট্র্যাপড গ্যাস প্রেশার এটা দেখে আসো। আমাদের কৌশিক নল আমরা দেখছিলাম না, ক্যাপিলারি টিউব, এখানে একটু দেখবো। যদি আমাদের ক্যাপিলারি টিউবটা এই যে দেখো একদম পুরা ভার্টিক্যাল আছে, তাই না, যদি থাকে এভাবে, তাহলে আমরা দেখো আমাদের একটা প্রেশার থাকে না, এয়ারের একটা প্রেশার থাকে এইচ রো জি, তাই না। ফ্লুইডের জন্য কী হয়, এইচ রো জি হয় না প্রেশারটা। আবার আমাদের তো অ্যাটমসফিয়ার প্রেশার একটা উপর থেকে আসি, তাহলে আলটিমেটলি আমাদের এখানে এই যে যদি একটা এখানে আমাদের কোনো একটা ম্যাচ থাকে, হ্যাঁ, তাহলে এইটার উপরে আমাদের টোটাল প্রেশারটা কত হবে, PATM প্লাস এইচ রো জি। যদি মনে করো আমাদের এখানে একদম হরিজন্টাল থাকে, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি আর এখানে কোনো PATMটা যেটা হবে টোটাল যে নিটটা, সেটা হলো আমাদের PATM এর সমানই হবে, অ্যাটমসফিয়ার প্রেশারের সমানই হবে। আবার যদি হয় যে আমাদের অ্যাটমসফিয়ার প্রেশারটা উপর দিক থেকে দিচ্ছি আমরা, ঠিক আছে, মানে নিচ দিক থেকে দিচ্ছি, আর আমাদের তো এয়ার প্রেশারটা নিচের দিকেই থাকবে, মানে আমাদের যে এই এয়ার প্রেশারটা এইচ রো জি, তখন আমরা কী করবো, এই যে PATM থেকে এইচ রো জি বিয়োগ করে দেবো। ঠিক আছে, গ্র্যাভিটি এখানে তোমাদের পুশ দ্য মার্কারি অ্যাওয়ে, হ্যাঁ, আর এখানে তো পুশ দ্য মার্কারি ডাউন, এটা অ্যাওয়ে। আর এটা তোমার দেখো কোনো এটার কোনো এখানে কোনো চেঞ্জই হবে না, আগের মধ্যে থাকবে। এখানে গ্র্যাভিটির কোনো এখানে প্রোব নেই, গ্র্যাভিটির কোনো অ্যাপ্লিকেশন নেই। আচ্ছা, তাহলে এগুলো যদি বুঝো তাহলে এই ম্যাথগুলো করতে পারবা। ঠিক আছে, এই ম্যাথগুলো করিও। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করতেছি আর কি, হ্যাঁ, স্যারটা দিয়ে দিচ্ছি আর এখানে শেষ করতেছি।